গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো আরও একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে। আমি দীপিকা। তো সকাল সকাল আজকে কী হয়েছে বলো তো, আমি ঝাড় ঠাড় দিয়ে স্নান সেরে নিয়ে চা খাওয়া শেষ, আমাদের ছেলেকেও আমি খাইয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে। তো ওই খাওয়ার থালা বাসনগুলোই জমিয়ে রেখেছিলাম, ওকে পড়ালাম, পড়িয়ে ঠড়িয়ে খাইয়ে পাঠিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ওকে পাঠিয়ে দিলে আমার কাজটা হালকা হয়ে যায়। ওকে পাঠিয়ে দিয়ে আমি এই যে ওর খাওয়া থালা আমরা সবাই খেয়েছি ওগুলো সব পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়েই রান্না বসিয়ে দেব। সকালের কাজগুলো, সিদ্ধ ভাত রান্না করা, এগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার, কারণ আমি রান্না করছিলাম, পড়াচ্ছিলাম, মৌখিক পরীক্ষা, তো এই জন্যই পড়াগুলো ধরছিলাম। তো দেখো, কথা বলতে বলতে আমার সমস্ত বাসন ধোয়া হয়ে গেল। এবার তোমাদের দাদাভাই সকাল সকাল গিয়ে একটা মাছ ধরে আনলো। কীভাবে বলো তো, না জাল দিয়ে না কিছু দিয়ে। আমি দেখিয়েছিলাম আমাদের পুকুরের জলটা এর আগের ব্লগগুলোতে একদম শুকিয়ে গেছে, যার জন্য কি হয়েছে বলো তো, মাছগুলো তো রয়েই গিয়েছে। তো এই মাছগুলো, এই মাছটা কাদার উপরে উঠে এসেছিলো, তো তোমাদের দাদাভাই গিয়ে ধরে নিয়ে এসেছে। এই পুকুরটাতে জল সারা বছর থাকে না, এই জন্যই মানে ভাবনার বিষয়, এত এত টাকার মাছ ছাড়া হয়েছে, আর মাছগুলোও দেখো বিশাল বড় বড় হয়েছে। তো ভাবলাম আগে মাছটাকে কেটে ধুয়ে তারপরেই রান্নাটা বসাই, তাহলে কাজটা এক সাইড হয়ে যাবে। তো এই জন্যই মাছটা নিয়ে ভাবছি তোমাদের দাদা ভাইয়ের করে জল দেবে মোটর দিয়ে, কিন্তু দেওয়া হয়ে উঠছে না। কেন বলো তো, আমাদের এখনও ধানগুলো ভাঙানো হচ্ছে না। এই ধানগুলোর জন্য রোজ দিন তাড়াহুড়ো করে রান্না সেরে অপেক্ষায় থাকি গাড়ির, কিন্তু গাড়ি আসছে না। এখন আলু সিজন পড়ে গেছে না, আলু জমি চাষ করছে, এই জন্য ট্রাক্টরগুলো তো আলুতে চলে যাচ্ছে, আর ধান ভাঙানো মেশিনটা আর লাগাচ্ছে না। এই একটা ব্যাপার, এই জন্য মানে গাড়ির অপেক্ষা করেই যাচ্ছি। এদিকে আকাশের পরিস্থিতি বিশেষ একটা ভালো নয়, এই জন্য একটা টেনশন। একটা তো পুঁজি দেওয়া হয়েছে, আর বাদবাকিগুলো এখনও পুঁজি দেওয়া হয়নি। এই জন্য আমরা ভেবেছিলাম ভেঙে নেব তাড়াতাড়ি ধানটা। তো মাছ টাছ ধুয়ে একদম চলে আসলাম রান্নাঘরে। তো রান্না করতে করতে আজকে কিছু কথা শেয়ার করব, কিছুটা পারিবারিক, কিছুটা কমেন্টের উত্তর। আমি আমার ব্লগটাকে আমার মতো করে ফুটিয়ে তুলতে চাই। আমার ভিতরে যেটুকু আছে আমি সেটা দিয়েই তোমাদের ভালোবাসা পেতে চাই। আমার ছেলে, আমার স্বামী, ওদেরকে আমি প্রচণ্ড স্নেহ করি, ভালোবাসি, আর ওদেরকে সাপোর্টও করি। আমাদের পরিবারে অনেক লোক, তোমরা সবাই জানো, কিন্তু সবাইকে কি সবসময় ক্যামেরাবন্দি করা যায় না, হয়ে ওঠে না, হয়তো বা সময় হয়ে ওঠে না, হয়তো বা মোবাইলটা কখনো সবসময় হাতে থাকে না। এই একটা বিষয়। কিছু কিছু ভিউয়ার্সের ভুল ধারণাগুলোকে ক্লিয়ার করার জন্যই আজ আমার কিছু বলা, নচেত কিন্তু আমি কিছুই বলতাম না। যেরকম কিছু কিছু ভিউয়ার্স বলেছে, যেহেতু সমস্যাটা ছন্দাকে নিয়ে, তো ছন্দার সঙ্গেই আলোচনাটা করে নিলে ভালো হতো। তো আমি ছন্দার সঙ্গে, বুবের সঙ্গে আলোচনা করেছি, এবং ভুলবশত টাইপিং মিস্টেকে মানে কান্নার স্টিকারটা না গিয়ে হাসির একটা স্টিকার চলে গিয়েছে। যেহেতু আমরা ইউটিউব জগতে নতুন, তো আমাদের টাইপ করতেও একটু সমস্যা হয়, আর লিখতে গেলেও একটু সমস্যা হয়। তো বুবাই আর ছন্দা খুব ভালো মনেই বলেছিল যে হতেই পারে দিদিভাই মিস্টেক, তো যখন টাইপিং করবি তখন একটু ভালো করে দেখবি, দেখে সেরকম করে কমেন্টের উত্তরগুলো দিবি, যাতে কোনো সমস্যা ক্রিয়েট না হয়। তো আমি চাই যে এই যে ব্যাপারটা হয়ে গেছে, এটা এখানেই থেমে যাক। এটা যত টানবো, যত বলবো এই সমস্ত ব্যাপার নিয়ে, ততই এটা বাড়বে। তো এটা আমি শুধু না, আমরা সবাই তাই চাই। আর একটা কথা বলতে আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। তো যাই হোক, ছন্দার বাড়িতে যে খাওয়া দাওয়াটা হলো, তোমরা নিশ্চয়ই জানো, এর আগেও আমি বলেছি শনিবার আমাদের নিরামিষ। তো ও তো প্ল্যান করে কোনো কিছু করেনি, হঠাৎ করে করেছে। তো আমি এই জন্যেই ওদের বাড়িতে ছিলাম না। তোমরা ব্লগে দেখবে আমার ছেলে কিন্তু ওখানে খাচ্ছিল। তো এখানে এটা নিয়েও নাড়াচাড়া না করলেই ভালো। আমি একটা এমন মানুষ যে সবাইকে ভালোবাসতে চাই,
সবাইকে নিয়ে থাকতে চাই। তোমরা আস্তে আস্তে নিশ্চয়ই বুঝতে পারবে, কেননা মাত্র আমি ব্লগটা শুরু করেছি, বেশি দিন হয়নি। আস্তে আস্তে বুঝতে পারবে, যেরকম আমার পরিবারের লোকেরা আমাকে বুঝতে পেরেছে, তো সবাই আস্তে আস্তে বুঝতে পারবে। আমি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি, সবাইকে ভালোবাসতে ভালোবাসি, এটাই আমার চিন্তাভাবনা এবং আমি এভাবেই বড় হয়ে এসেছি। তো এর মাঝখানে কথা বলতে গেলে আর একটা কথা বলতে হয়, আমি হচ্ছে জয়েন্ট ফ্যামিলির মেয়ে। তো আমার কাকিমা, বড় মা, ওরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম। তো সবাইকে নিয়ে থাকতে একটু বেশি ভালোবাসি, এই জন্য সবার সঙ্গে মিশে চলি, সবার সঙ্গেই আমাকে দেখতে পাবে। হ্যাঁ, কখনো কখনো এখন ব্যাপারটা কি হয়ে গেছে বলো তো, সবখানেই ক্যামেরা চলে এসেছে, যার জন্য কখনো কখনো ক্যামেরাবন্দি হচ্ছি, কখনো কখনো হচ্ছি না। তার মানে এই নয় যে সম্পর্কগুলো খারাপ। আমি সবার বাড়িতে যাই, সবার বাড়িতেই খাই, সবাই আমার বাড়িতে আসে, সবাই আমাকেও ভালোবাসে, আমিও সবাইকে ভালোবাসি, এটাই বাস্তব। গ্রামের পরিবেশে এটা নিতান্তই একটি কমন ব্যাপার। যেমন এর আগের একটা ব্লগে আমি দেখিয়েছিলাম আর কি, যে এক পিসির বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছি। ও কিন্তু আমার পাড়ার লোক, কিন্তু ওই পিসি আমাকে এতটা ভালোবাসে যে নিজের পিসির মতো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এদিকে দেখো, তোমাদের দাদাভাই আমাদের গাছের একটা শেষ বাতাবি লেবু ছিল, সেটাও নিয়ে এসে কাটছিল। এদিকে দেখো, ছেলে স্কুল থেকে এসে হাত মুখ ধুয়ে একদম বাবার সঙ্গে খাবে জন্য চলে আসলো, এবং একদম দেখো কাছে গিয়ে বসে দেখছে। ওটার রসটা চোখে লাগলে যে ঝাঁজ হবে এটা ও বুঝতেই পারতেছে না। আমাদের বাড়িতে শুধু বাতাবি লেবু না, কি বলো তো, আমাদের বাড়িতে গোলাপ জাম, লিচুর গাছ, কালো জাম, নানান ধরনের গাছ আছে। আমি আস্তে আস্তে তোমাদেরকে অবশ্যই আমাদের বাড়িটা শেয়ার করব, কেননা ওই যে পরীক্ষা একটা মানে সময়টা না অন্যরকম করে কাটছে, আর কৃষিকাজ নিয়ে কাটছে, যার জন্য আমি এখনও শেয়ার করতে পারলাম না তোমাদেরকে সম্পূর্ণটা। তো অবশ্যই শেয়ার করব আস্তে আস্তে। আর এই যে দেখো, উঠানোর মধ্যে যে একটা আমাদের আম গাছ আছে, এই গাছটা নিয়ে আমরা খুব একটা মানে সমস্যায় পড়েছি। গাছটা এমন জায়গায় হয়েছে যে পাতাগুলো পড়ে টিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আবার এই আমটা এত সুন্দর মিষ্টি, এত ভালো যে কাটতেও ইচ্ছে করছে না, কিন্তু বাধ্য হতে হবে একদিন এই গাছটাকে কাটতে। এর থেকে বেশি বড় হয়ে গেলে গাছটা আবার কাটতে অসুবিধা হবে, হয়তোবা কাটতে গিয়ে ঘরের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্যই গাছটাকে নিয়ে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি বলছিলাম যে সব ধরনের ফলই তো আছে, কিন্তু এই আমটা তো আর অন্য কোথাও লাগানো নেই। তো এই আমটাকে কলম করে যদি লাগানো যেত, তারপর গাছটাকে যদি কেটে ফেলতাম তাহলে ভালো হতো। তো এই কথাগুলোই হচ্ছিল। তো ঠাকুরের যে ইসেটা পাটটা, এখানে এত হারে তুলসী গাছ লাগানো আছে যে একটা জঙ্গল জঙ্গল টাইপ হয়ে গেছে। কি বলো তো, মা গোপাল সেবা দেয়, আর মা কিন্তু আমাদের নিরামিষ খায়, এর আগেও আমি বলেছি। তো এই গোপাল সেবা দেওয়ার জন্য তুলসীর পাতা খুব প্রয়োজন, এই জন্য মা বস্তায় বস্তায় করে তুলসী গাছ লাগিয়ে রেখেছে। তো এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নিলে বাড়িটা হয়তো ভালো লাগবে। তো এই গাছগুলোকে একদিন সময় করে আমরা বাইরে নিয়ে গিয়ে লাগাবো, আর তুলসীর যে পাটটা আছে সেটাকে একটু বড় করব, এই চিন্তাভাবনায় চিন্তাভাবনা করে গাছটাকে কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো দেখা যাক কি হয়। তো দেখো, এদিকে কথা বলতে বলতে আমি লাফার শাকের ঝোল রান্না করব আজকে। মাছ তো করবই, লাফার শাকটা না প্যালকা খেতে ভালো লাগে আর ঝোল খেতে ভালো লাগে। লাফার শাকটা না ভাজা খেলে টেস্ট লাগে না, যেটা প্যালকাতে তো দারুণ টেস্ট, যেটা আমাদের দেশীয় মানুষরা খুব খায়। তো আজকে প্যালকা করব না, কেননা কদিন থেকেই মানে একটু ছ্যাঁকা ঠাকাগুলো বেশি খাওয়া হচ্ছে, তার মধ্যে মাছ আছে, এই জন্য প্যালকা করব না, শাকটাকে একটু ঝোল ঝোল বানাবো। এই শাকটা মানে ঝোল ঝোল করলে একটু পিছলা পিছলা টাইপের হয়, খেতে বেশ ভালো লাগে। তো এই শাকটা বানিয়ে নিচ্ছি আমি। তোমরা লাফা শাক খেতে কে কে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর লাফা শাকের প্যালকাটা অবশ্যই আমি একদিন শেয়ার করব ভালো করে, একদম শুধুমাত্র ওইটুকুই ভিডিও করব যে লাফা শাকের প্যালকাটা কীভাবে রান্না করতে হয়। তো নেক্সট আর কোনো দিন লাফা শাক নিয়ে আসলে অবশ্যই সেটা শেয়ার করব। তো দেখো বন্ধুরা, সবাইকে হেল্প করি, সবাই আমরা সবার সঙ্গে মিলেমিশে চলি। তো হয়তো বা কখনো কখনো মিস্টেকে ভুল বোঝাবুঝি হয়ে যায়, আমাদের মধ্যে নয়, এই যে মানে ক্যামেরাবন্দি না হলে হয়ে যায়।
যেমন মমতাদির বাড়িতে সেদিনকে পিকনিক হয়েছিল, আমি যাইনি, কেননা আমি একটা নিমন্ত্রণে গিয়েছিলাম। মমতাদি কিন্তু আমাকে বলেছিল যে পিকনিকে আসতে হবে, তো আমি বলেছিলাম যে ওইখানে মানে তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধুর ছেলে হয়েছে, তো ৬ষষ্ঠীতে আমরা গিয়েছিলাম। তো ওটা খুব নিয়ারেস্ট ছিল, এটাও নিয়ারেস্ট ওটাও নিয়ারেস্ট, কিন্তু ও খুব বারবার বলেছিল, সাদে যাওয়া হয়নি, এই জন্যই আমরা ওখানে গিয়েছিলাম, তার জন্যই আমি পিকনিকটা অ্যাটেন্ড করতে পারিনি। মমতাদিকে কিন্তু আমি খুবই ভালোবাসি এবং দিদিও আমাদেরকে সবাইকে ভালোবাসে, আর আমি স্নেহও করি। যেমন মমতাদির মোবাইল কেনাতেও আমি দিদিভাইকে হেল্প করেছিলাম। তো এই হচ্ছে ব্যাপারটা। তো আশা করি আমি বোঝাতে পারলাম আমি কীরকম, আর আমি সবাইকে নিয়ে কীভাবে থাকতে পছন্দ করি। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, আমি এটাই আশা রাখবো। আর আমার ব্লগগুলো কোথায় ভুল হচ্ছে, কোথায় খাপছাড়া হয়ে যাচ্ছে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো দেখো রান্না প্রায় শেষ, লাফা শাক হয়ে গেল। এবার আমি বসাবো আলু দিয়ে ওই মাছটার ঝোল, পাতলা করে একটা ঝোল করব কাঁচা লঙ্কা দিয়ে। কেননা আমি আগেও বলেছি আমরা কাঁচা লঙ্কাটা একটু বেশি খাই, শুকনো লঙ্কা বা গুঁড়া মশলাটা খুব কম খাই। কখন খাই, যখন আত্মীয় স্বজন আসে তখন গুঁড়া মশলাটা তবুও করি না, আমি শিলনোড়াতেই বেশিরভাগটা বাটি, তোমরা দেখতেই পারো। আর গুঁড়া মশলাটা অ্যাকচুয়ালি আমার পছন্দ নয়, আমি পছন্দ করি না, এই জন্য শিলনোড়াতেই আমি করি। আর প্রথমের দিকে কমেন্ট এসেছিলো যে শিলনোড়াটাকে নিচু করতে, কিন্তু দিদিভাই কী বলো তো, শিলনোড়াটা উঁচু থাকলে না বাটতে সুবিধা হয়, আর মশলাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো আমি এই পুকুরের মাছটা দিয়ে একটা পাতলা করে আলু দিয়ে ঝোল বানাবো। পুকুরের মাছ খেতে খেতে প্রায় একদম অনিচ্ছা চলে এসেছে, এরকম একটা ব্যাপার। তো যাদের আবার পুকুর নেই তাদের আবার খুব ভালো লাগে। তো তোমাদের বাড়ি কাদের কাদের বাড়িতে পুকুর আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা মাছের ঝোল কীভাবে বানাও আমাকে অবশ্যই জানাবে। আমার রান্না শিখতে খুব ভালো লাগে, তোমরা আমাকে রান্না কমেন্টে অবশ্যই লিখে লিখে পাঠাবে, এটা আমার রিকোয়েস্ট। ছোটোবেলার থেকে এই জীবনটা না ব্যস্তময় করে চলে এসেছে, তো এই জন্যে মানে ব্যস্ত থাকতে ভালোবাসি। আর এই তো ডিসেম্বরে 15 তারিখের পরে আমি ফ্রি হয়ে যাব, তখন অনেক আড্ডা দিব, অনেক গল্প করব সবার সঙ্গে। শুধু সবাইকে এটাই বলে রাখছি, শুধু ডিসেম্বরে 15 তারিখ হলেই সব বাচ্চাদের আমাদের মোটামুটি পরীক্ষা শেষ হয়ে যাবে, তখন দেখবে আমরা বিকেলে কি সুন্দর করে আড্ডা দেই এবং সবাই মিলে সময় কাটাই। তো এই কটা দিন শুধু অপেক্ষা করো, আর আমাদেরও অপেক্ষা এই কয়দিনের। ডিসেম্বরের 15 তারিখ গেলে আমরাও একটু ঝামেলামুক্ত হই, আরও সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করি। কেননা আমার বাড়িটাকে এখনও আমি ঠিকঠাক করে মানে কাজ কমপ্লিটই করতে পারিনি। উঠোনের মাটি এখনও ভালো করে দেওয়া হয়নি, বারান্দায় মাটি দেওয়া হয়নি, এগুলো 15 তারিখের আগে আমি ধরতেই পারছি না। কেননা এই যে টাইমলি ছেলেকে নিয়ে যেতে হয়, আবার টাইমলি নিয়ে আসতে হয়, এই একটা ব্যাপার। মানে সিট নাম্বার দেখিয়ে বসিয়ে দিতে হয় পরীক্ষা, আর পরীক্ষার সময় যদি না যাওয়া হয় তো ওর মধ্যে একটা অন্যরকম মানে ফিল হয়ে যায়। এমনিতেই আমি স্কুল বাদ দেওয়াতে ওর একটু মানে যেতে কষ্ট হয়, যেতে খারাপ লাগে, তারপরেও বোঝাতে বোঝাতে এখন অনেকটাই সে হয়ে গেছে। তো এই জন্য তোমাদের সঙ্গে দীর্ঘক্ষণ সময় দিতে পারছি না, তো অবশ্যই সময় দিব তোমাদেরকে। তো দেখো টিউশন থেকে চলে আসলাম, টিউশন থেকে চলে এসেই চা বানিয়ে নিলাম, ছেলের জন্য হরলিক্স আর আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আমি ছেলেকে পড়াবো, কারণ ওনার ছেলের পরীক্ষা চলছে, তো এই জন্যই। আর ব্লগটাকে হয়তো রাত্রেবেলা দেখি রান্নাটা দেখাতেও পারি, আর নাও হতে পারে, দেখা যাক কতদূর কী হয়। সমস্ত পড়া শেষ ছেলের, একটুখানি ধরতে বাকি আছে, ওর বাবা ওটা ধরে নিচ্ছে, আর আমি এদিকে সিদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি। কেন বলো তো, দুপুরের যে সবজিগুলো আছে সব আছে, মানে সব সবজি রয়ে গেছে, এই জন্য আলু সিদ্ধ ভাত করে নেব। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো আমার। আমি চেষ্টা করব তোমাদেরকে আমার কিছু অভিজ্ঞতার কাজ দেখিয়ে ব্লগটাকে সুন্দর করে ফুটিয়ে তোলার। আর অবশ্যই তোমাদের
তোমরা কমেন্টে বলেছিলে যে তোমাদের দাদাভাইয়ের কবিতা অবশ্যই একদিন শোনাবো। গুড নাইট, শুভরাত্রি।